অনুভূতি অপ্রয়োজনীয়। অনুভূতি মানুষকে দুর্বল করে, হৃদয়ে উৎপত্তি ঘটায় অনর্থক আবেগের। জীবন ততক্ষণ সহজ যতক্ষণ কোনো প্রকার শৃঙ্খল তোমায় আবদ্ধ করে না। একবার বিবেক সরিয়ে আবেগের চাদর গায়ে জড়ালে সেখানেই এই জীবনের সমাপ্তি। হৃদযন্ত্রের স্পন্দন, ফুসফুসের বায়ু প্রশুদ্ধকরণ, মস্তিষ্কের সিগন্যাল প্রেরণ, কোষের ধ্বংস সৃষ্টি, খেলার নাম বেঁচে থাকা। সেই বেঁচে থাকার জীবন কখনোই এক নয়। জীবনের সংজ্ঞা আরও পরিব্যাপ্ত। আমি বেঁচে আছি, কিন্তু জীবনের সঙ্গে এই বেঁচে থাকার কোনো প্রকার সংযোগ নেই। থামল কলম। এক মুহূর্ত হলদেটে পাতার উপর স্থির হয়ে রইল জেল কালির নিব। পর মুহূর্তে চকচকে সেই কালির আচ্ছাদনে ঢেকে পড়ল সবকটি লাইন। আঁকিবুকি বয়ে চলল ধ্বংসযজ্ঞের খেলায়। সামনের কালো টেডি বিয়ারটি নিজের নীল চোখের গভীর দৃষ্টিতে চেয়ে আছে সুস্থির শরীরে। ডায়েরির মলাট বন্ধ হতেই পুতুলে দৃষ্টি আপতিত হল। তর্জনী ধীরে ধীরে ছুঁয়ে দিল কোমল শরীর, স্নেহের হাত টেনে নিল তা বক্ষে। ব্লুটুথ স্পিকার মৃদু আওয়াজে সঙ্গীতের ভেলা ভাসিয়েছে। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। গানের কথা এবং সুরে ক্ষণিকের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিল আসমান। চেয়ারের গায়ে হেলান দিয়ে দৃষ্টি নিক্ষেপ করেছিল অদূরে আভায় স্মিত রাতের শহরে। দরজার মৃদু শব্দে তার মস্তিষ্ক সতর্ক হয়ে উঠল বিনা প্রয়োজনেও। মাথা পিছনে হেলিয়ে উল্টো দৃষ্টিতে চাইল সে। রুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে রোজা। আসতে পারি? এই মেয়ে আবার অনুমতি নেওয়া শুরু করলো কবে থেকে? মনে মনে ভাবলেও মুখে প্রকাশ করল না। দৃষ্টি ফিরিয়ে চাইল হাতের টেডি বিয়ারের দিকে। মিনিট খানেক অপেক্ষা করে রোজা নিজেই ভেতরে প্রবেশ করল। রুমের চারদিকে চেয়ে সোফায় বসল। ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছি বলে মনে পড়ছে না। আসমানের বক্তব্য কর্ণগোচর হতেই রোজা এক মুহূর্তের জন্য বরফ হয়ে গেল। পর মুহূর্তেই আবার হাসিতে অধর উদ্ভাসিত করে সোফা থেকে উঠে এগিয়ে গেল সামনে। তুমি কোনো গুরুত্বপূর্ণ কিছু করছো বলে মনে হচ্ছে না, তাই একটু বিরক্ত করলে ক্ষতি কি? আসমান মাথা তুলেও দেখল না। তার দৃষ্টি আবদ্ধ টেডি বিয়ারে। রোজা চেয়ারের কাছে গিয়ে থামল, তার দৃষ্টি অনুসরণ করল। পুতুলটির নীলাভ দৃষ্টিতে আবদ্ধ হলো সে। তুমি চাইলে মাস্ক খুলে রাখতে পারো, এখানে আমি ছাড়া আর কেউই নেই। এক মুহূর্তের জন্য স্থবির হলো আসমান, তথাপি তার দৃষ্টির পরিবর্তন ঘটল না। জবাব এলো দ্রুতই, আমি অভ্যস্ত। অভ্যস্ত হলেও বলতে গিয়েও থমকে পড়ল রোজা। সেদিন কিচেনে আসমানের প্রতিক্রিয়ার কথা তার আজও স্মরণে রয়েছে। চাপ সৃষ্টি করতে ইচ্ছুক নয় সে। মাথা ঝাঁকিয়ে সে কথোপকথন জারি রাখার উদ্দেশ্যে বলল, এই টেডিটা ভীষণ ইউনিক, তোমার খুব প্রিয় বুঝি? জবাব আসবে না আশা করলেও ছোট্ট একটা প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হলো। তাতে রোজা বাক্য বিনিময় জারি রাখার দুঃসাহস করল। নিজে কিনেছ? মনে হয় না। নিশ্চয়ই কেউ উপহার দিয়েছে। আমাদের প্রিয় কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া কিছুই এতটা যত্ন নিয়ে সংরক্ষণ করি আমরা। কে দিয়েছে তোমায়? তোমার বাবা? নিজে কিনেছি। থতমত খেয়ে গেল রোজা। জোরপূর্বক নিজের হাসি ধরে রেখে উচ্চারণ করল, ও আচ্ছা। এই ছেলের সাথে কথা বলা এতটা কষ্টকর কেন? স্থির দাঁড়িয়েও রোজা স্পষ্ট অনুভব করতে পারছে তার শিরদাঁড়া বেয়ে ঘামের ফোঁটা নেমে যাচ্ছে নিচে। নার্ভ সিস্টেম উত্তেজিত হয়ে আছে, যেন প্রস্তুতি নিচ্ছে যে কোনো মুহূর্তে অপ্রিয় কোনো প্রতিক্রিয়ার মোকাবেলায়।
নিহাদের কথার ওলটপালট কোনো ধারণা করো না। আসমানের অতর্কিত বাক্যে রোজা নিজের আপন ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। ভ্রুচু করে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। আসমান পিছনে ফিরেছে। ট্যাডিটি টেবিলে রেখে তাতে কনুই ঠেকিয়ে বর্তমানে রোজার দিকে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করেছে সে। নিহাদের কথা জিজ্ঞেস করছিল আমি জেলাস কিনা। ও না চাইতেও রোজার গাল দুটো মৃদু লালিমায় ছেয়ে গেল। সে বুঝতে পেরেছিল নিহাত মজা করছিল, আর আসমানকে সেসব নিয়ে জিজ্ঞেস করার প্রশ্ন ওঠে না। কিন্তু এই পিশাচ নিজে থেকেই তা বলবে কে আন্দাজ করেছিল। রোজার লজ্জাবোধ আসমানের তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না। একটা নিঃশ্বাস ফেলল সে। মাস্ক একটু উপরে টেনে সে কঠোর কণ্ঠে জানালো, অনুভূতি বলে কিছুই আমার মাঝে অবশিষ্ট নেই। যেটুকু তলানি রয়েছে তা শুধুমাত্র আমার পরিবারের জন্য। না চাইতেও নিজের হৃদয়ে এক বেদনাদায়ক টান অনুভব করল রোজা। পরিবার, চারুলতা এবং বাবা, এই দুইজন, যার মধ্যে রোজার কোনো স্থান কোনো কালেই ছিল না এবং হবেও না। অন্তরে ঘূর্ণনের উদ্ভব ঘটলেও চেহারায় স্বাভাবিকতা ফুটিয়ে রোজা মাথা দোলালো। অবশ্যই, আমি জানি আসমান, নিহাত মজা করছিল। এতে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। নিশ্চিত করছি যেন কেউ আমার সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ করে বসে না থাকে। আই হেট এক্সপেকটেশনস। কপাল কুঁচকে এলো রোজার। যার পণ্ডায় বিরক্ত বোধ করছে সে। খুব ভালো মতোই জানা আছে আসমান তার পরোয়া করে না, কিন্তু তাই বলে এতটাও সৎ হয়ে তা জাহির করার কি আছে? তেতে উঠে রোজা বলে বসল, তুমি কি বলতে চাইছো আসমান? আমি তোমার থেকে কিছু এক্সপেক্ট করছি? চেয়ার থেকে উঠল আসমান। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে এগোলো দেয়ালের কাছে। বাইরে শহর উদ্দীপ্ত হয়ে রয়েছে। সিটি ইউফোরিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের উপর সিগন্যাল লাইট সবুজ আভা ছড়িয়ে জ্বলছে নিভছে। হয়তো না, কিংবা হয়তো হ্যাঁ। মানব হৃদয় পৃথিবীর সবথেকে বড় রহস্য, যে রহস্যভেদ স্বয়ং হৃদয়ের অধিকারীর পক্ষেও ভেদ করা সম্ভব হয় না। রোজার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। একপাশে তাকালো সে। বিতৃষ্ণার সঙ্গে বলল, আসমান, আমাদের সম্পর্কের মূল ভিত্তি কি আমি জানি। তুমি আমার জন্য যা করেছ তা অনেক। তোমার প্রতি আমার নিবেদনের চেয়ে বহুগুণ বেশি। এর অধিক কিছুই নিশ্চয়ই আমি কোনোদিন চাইব না। চিন্তা করো না। একটা জিনিস খেয়াল করেছ? মাথা হেলিয়ে রোজার দিকে তাকিয়ে আসমান গম্ভীর কণ্ঠে ব্যক্ত করল, এর মধ্যেই তুমি 3 বার আমার নাম উচ্চারণ করেছ, প্রতিটা বাক্যে। জমে গেল রোজা। তার অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে এক শীতলতার তরঙ্গ খেলে গেল। হৃদযন্ত্র অবাধ্য হওয়ার বদলে সন্দেহজনকভাবে রয়েছে অত্যন্ত স্থবির, যেন ধীরে ধীরে অনুভূতির দলেরা সব মাথাচাড়া দিয়ে উঠছে। রোজার নৈশব্দ আসমানকে পুনরায় বলতে বাধ্য করল, অনুভূতি বড্ড বেহায়া। এর মায়ায় জড়িয়ে নিজেকে ধ্বংস করো না। হোক সে অনুভূতি করুণার কিংবা অন্য কিছুর। তুমি নিজেকে একটু বেশি প্রাধান্য দিয়ে ফেলছো না আসমান? নিশ্চুপ থাকলো না রোজা। নামটি উচ্চারণ করলো খোদ নিয়ে। এগুলো দানবের দিকে, নির্বিকার নির্ভীক হয়ে। আমাকে দয়া করছো? হ্যাঁ করছি। কেন করছো? আমি করতে বলেছি? সামান্য একটু হাসির শব্দ ভেসে এলো আসমানের মাস্কের অন্তরাল থেকে। এতটা আত্মভোলা হবে ভাবিনি। ভুলে গেছো চুক্তির মূল হোতা কে ছিল? ভুলিনি। আমি আবেদন করেছিলাম তোমার কাছে নিজের জীবন রক্ষায়, কিন্তু সে তো পরে। তুমি বা আমাকে আমার বাড়ি পর্যন্ত অনুসরণ করছিলে কেন? প্রতিবেশীদের সামনে নিজেকে আমার স্বামী বলে পরিচয় দিয়েছিলে কেন? তোমার কি মনে হয় না
এরপরই আমি এই প্রস্তাবের দুঃসাহস পেয়েছি। নীরব আসমান। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রজ্বলিত দৃষ্টিতে তাকিয়ে আছে রোজার দিকে। এগিয়ে গেল রোজা। অদ্ভুত এক আকুলতার অনুভূতি তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। এই দোলাচলে পরাজিত হতে সে রাজি নয়। সন্নিকটে পৌঁছে দানবের বিস্তৃত বুকে ঠেকালো নিস্তর্জনী। ইফ ইউ হেড এক্সপেকটেশন দেন হোয়াই ডিড ইউ ইভেন শো ইট ইন দ্য ফার্স্ট প্লেস। খপ করে রোজার তর্জনী পাকড়াও করল আসমানের হাত। বলা বাহুল্য নয়, তাতে যথেষ্ট ব্যথা অনুভূত হলো রোজার। তবুও চেহারায় তার প্রদর্শন ঘটতে না দিয়ে রোজা দৃঢ়কণ্ঠে বলল, তোমার মনে হয় না এখানে মূল চাহিদা আসলে তোমার নিজের? কি ভেবেছ তোমার মতন একজন নৃশংস খুনির অনুভূতির সাগরে নিজেকে ভাসাবে কেউ? আরেন্ট ইউ থিঙ্কিং টু হাইলি অফ ইউর সেলফ? সহসাই ঘটল ঘটনাটি। রোজার উভয় হাত আসমানের দখলে চলে গেল মুহূর্তেই। তা মেয়েটির পিছনে নিয়ে শক্ত হাতে আবদ্ধ করে রাখল আসমান। তার অপর হাত উঠে গেল চিবুকে। দুই আঙ্গুল চেপে বসে এক ঝটকায় মুখ উপরে তুলল নিজের দৃষ্টির সঙ্গে মেলাতে। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টায় লিপ্ত হলো না রোজা। কুঞ্চিত দৃষ্টিপাত ঘটালো কৃষ্ণগহ্বর মাঝে। নিজেকে আনাহুয়ায়ের সানশাইন গ্রাম্পি প্লটের হিরোইন মনে করো? রাগী অনুভূতিহীন ডমিনেন্ট এবং কালো অতীত সম্বলিত মেল লিডের জীবনে হাসি খুশি অনুভূতির জোয়ার নিয়ে এসে নিজের নিষ্পাপতা দিয়ে ধুয়ে মুছে সাফ করবে। অতীতের গ্লানি গুড়িয়ে দেবে অনুভূতিহীনতার দেয়াল। স্তব্ধ হয়ে থাকলো রোজা। আসমানের কাছ থেকে এমন সাহিত্যিক কোনো আবেদন আশা করেনি সে। আশা করেনি এমন তুলনাও। তবুও অস্বীকার করতে পারছে না। অবচেতনেই মন নিজেকে ক্ষণে ক্ষণে তুলনা করে ফেলেছিল কাল্পনিক চরিত্রদ্বয়ের কাগজে পৃথিবীর সঙ্গে। লাইফ ইজ নট এ ফেরি টেল রোজা। কি অনুভব করবে সে? প্রথমবার এই পিশাচের কণ্ঠে নিজের নাম উচ্চারিত হওয়ার আবেগ, নাকি এই মুহূর্তের গ্লানির গভীরতা? একটানে নিজের মাস্ক খুলে ফেলল আসমান, ছুঁড়ে ফেলল দূর মেঝেতে। তার সেলাইয়ের দাগে দগদগে চোয়াল স্পষ্ট হলো দৃষ্টিতে। আয়নায় নিজেকে দেখলে এই অন্তর পড়ে, না চাইতেও বুঝে আসে চোখের পাতা। অবলোকন করতে অনীহা হৃদয়ের। আর তুমি কিনা দৃষ্টি ফেলতে চাও, ছুঁয়ে দেখতে চাও যেন কিছুই হয়নি। চাঁদের সাথে তুলনা করো আমাকে, ভাগ্যাকাশের সুখের চাঁদ। আসমানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে গেল রোজার কপল। এতটা সন্নিকটে শিহরিত হওয়ার বদলে ভারী চাপ জেঁকে বসল শরীরে, যেন অবশ হয়েছে চিন্তা শক্তি। ওই চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু তোমার অঙ্গ জুড়ে সেই কলঙ্কের হীনতা নেই। তুমি চাঁদের চাইতেও অতুলনীয় প্রেয়সী। লাইনগুলো কখনো শুনেছ কিংবা পড়েছ? স্রষ্টার সৃষ্টি জড়বস্তু চাঁদ, এর সঙ্গে মানুষের তুলনা করা হাস্যকর নয়। রোজাকে ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল আসমান। চেয়ে থাকলো রোজা বিহ্বল হয়ে। সহস্র চেষ্টা সত্ত্বেও অশ্রু ভরে উঠল নয়নে। তবুও তার জোয়ার ঠেকাতে আপ্রাণ প্রচেষ্টা। উল্টো ঘুরল আসমান। পুনরায় দৃষ্টি ফেলল বাইরে। তার দাগে উদ্ভাসিত চেহারায় প্রতিফলিত হলো রাত্রির আবহ। একটা চুক্তি হয়েছে আমাদের মাঝে। যতদিন না কেবি গ্রুপের পতন ঘটছে ততদিন তাদের কবল থেকে তোমাকে আমি রক্ষা করব। বিনিময়ে ব্যবহার করব তোমায় নিজের প্রয়োজনে। তারপর একদিন চুক্তির সমাপ্তি। ব্যাস। নিজেদের ব্যক্তিগত জীবনে উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন দেখছি না এর মাঝে। তুমি আসতে পারো, আর কখনো আমার রুমে না এলেই আমি খুশি হব। নির্বিকার কণ্ঠের বক্তব্য শুনে গেল রোজা। অতর্কিতে নামা অশ্রুর ফোঁটাকে মুছে নিল সহসাই। বিদায় নিল বিষাদ। স্থান দখল করল শূন্যতা।
তার সঙ্গে জমল পর্বত সমান অভিমান। যদিও তার অধিকার নেই, তবুও মানুষের মন বলে কথা, এত সহজে কি নিয়ন্ত্রিত হতে চায়? যে নিজেই রাতের আধার থেকে প্রভাতের দীপ্তিতে আসতে রাজি নয়, তাকে দ্যুতিতে সিক্ত করার সাধ্যকার? এইটুকুই। উল্টো ঘুরল রোজা। হনহন করে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। পিছনে ফেলে গেল শীতল কক্ষে তার অস্তিত্বের বিনম্র উষ্ণতা। ঠায় দাঁড়িয়ে থাকলো আসমান। অনুভূতিহীনতার নিটোল হিমালয়। হিমবাহের পুরো আস্তরণ তার অস্তিত্ব জুড়ে। সামান্য কাঠির খোঁচায় তা ভাঙা এতই সহজ কি? সেদিনের মতোই ব্লুটুথ স্পিকার আজও থেমে নেই। নিস্তব্ধতা নাড়িয়ে সুরের প্রবাহ ছড়িয়ে যাচ্ছে চারপাশে। এই প্রাণ, এই মন কেঁদে বলে সারাক্ষণ, ভুলে গিয়ে আছো তুমি সুখে। আমি কাটাই প্রহরার ভালোবাসা, একা বেদনারই চরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। প্রভাত ঠিকই এলো শহরে, নিজের আভায় মুড়িয়ে ফেলল সমগ্র সৃষ্টি জগৎকে। দিবাকরের চোখ রাঙানি বেলা বাড়ার সাথে সাথে তপ্ত উষ্ণতার উন্মেষ ঘটালো। শহরের আনাচে কানাচে হতদরিদ্র মজুর শ্রমিকেরা যখন জীবন জ্বালায় অতিষ্ঠ, তখন সিটি ইউফোরিয়ার ভবনে ভবনে এসির বায়ুতে আবদ্ধ কক্ষে বিলাসী অলস সময় ব্যয়ে লিপ্ত অভিজাত জন্ম। গত 2 দিন জিমে মনোযোগ দেওয়া হয়নি বিভিন্ন কারণে, তাই আজকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত টানা 2 ঘন্টা শরীরচর্চা করল আসমান। পরে গোসল সেরে ফ্রেশ হয়ে নিচে নামল। কিছুটা খাবার দরকার শরীরের। কারো হাতের রান্নাই যেন মুখে রুচবে না। হলরুমের কাচের দেয়ালের পর্দা আজ সরানো হয়নি। লক্ষ্য করে কিছুটা অবাক হলো আসমান। রোজাই পেন্ট হাউসে আসার পর থেকে একটা দিনও বাদ যায়নি। মেয়েটা আলোর আভাসী, আধার তার জন্য নয়। কিন্তু আজ সেই আধারই ছেয়ে রয়েছে চারপাশ। ভারী পর্দায় ঘেরা দেয়াল, যার কারণে প্রায় দুপুর ঘনিয়ে আসা সত্ত্বেও পর্যাপ্ত রোশনির অভাব। দৃশ্যপটে হস্তক্ষেপ করল না আসমান। চুপচাপ কিচেনে ঢুকল। লাইট অন করে অ্যাপ্রন গায়ে চড়িয়ে কাজে লেগে পড়ল। ডিম সিদ্ধ দিয়ে সবজি বের করে ধুয়ে নিল। একে একে কেটে নিল লেটুস, সাদা বাঁধাকপি, চেরি টমেটো, অ্যাভোক্যাডো এবং বিটরুট। বাটিতে নিয়ে তাতে অলিভ অয়েল, মেয়োনিজ, চিজ, হোয়াইট সস এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিল। আধা সেদ্ধ ডিমের একটা 2 ভাগ করে উপরে রাখল। কুসুম গড়িয়ে যেতে থাকলো উপরে। মিক্স সালাদ তৈরি। বাহ, তুমি রান্নাও করতে জানো জামাই? দুর্বল এবং ভাঙা ভাঙা কণ্ঠস্বরটি কর্ণগোচর হতেই আসমান মুখ তুলে তাকালো। হুইলচেয়ার ঠেলে এগিয়ে আসছে নার্স। তার দিকে মিষ্টি হাসি নিয়ে চেয়ে আছেন ইউনুস রহমান। স্যার, আমি কি একটু বাইরে যেতে পারি আজ? আগামীকাল আমার ছেলের জন্মদিন। একটু কেনাকাটা করব। কথা দিচ্ছি, বিকেলের মধ্যেই চলে আসব। নার্সের কথায় ভ্রু তুলে তাকালো আসমান, মাথা হেলালো। আপনাকে দায়িত্বে গাফুলতি করার জন্য নিযুক্ত করা হয়নি। আপনার ওয়ার্কিং আওয়ার শেষ হলে যেতে পারেন। ওকে স্যার। ঢোক গিলে মাথা নিচু করে ফেলল নার্স। তাতে ইউনুস বলে উঠলেন, তুমি যাও মা, কয়েক ঘন্টায় কিছুই হবে না, আমি সামলে নিতে পারবো। আমার নাতনি জামাই সবাই এখানে আছে। সত্যি? সত্যি। আমি বলছি তুমি যাও। তারপর আসমানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নার্স। কোনো প্রকার প্রতিবাদ করল না বাড়ির কর্তা, শুধু দৃষ্টি সরিয়ে নিল। তাতে আশান্বিত হয়ে ইউনুস রহমানকে ধন্যবাদ জানিয়ে দ্রুত পেন্ট হাউস ত্যাগ করল সে। তার চলার পথে তাকিয়ে ইউনুস একগাল হাসলেন। মাঝে মাঝে পারিবারিক খুশির প্রয়োজন আছে। কিছুই বলল না আসমান। চুপচাপ আরেকটা বাটিতে কিছুটা সালাদ তুলে নিল।
সঙ্গে গ্লাসে ঢেলে নিল অ্যাপেলের জুস। কিচেনের টেবিলে তা রেখে ইউনুস রহমানের হুইল চেয়ার ঠেলে নিয়ে এলো কাছে। বলল, খেয়ে নিন। হাসলেন ইউনুস রহমান। চামচ তুলে কিছুটা মুখে তুললেন। অপরদিকে আসমান চেয়ার টেনে অপর প্রান্তে বসল। তুমি খাবে না? আসমান দৃষ্টি সরিয়ে নিতেই ইউনুস হাসলেন, বড্ড অমায়িক এক হাসি। সমস্যা নেই, চড়ুই আমাকে সব বলেছে। আপন মানুষের সামনে নিজেকে খোলসে আবৃত করে রাখার কোনো দরকার নেই। তারপর এক মুহূর্ত দ্বিধান্বিত হলো আসমান। অবশেষে মাস্কটা খুলে রাখল একপাশে। সতর্ক দৃষ্টিতে তাকালো বৃদ্ধের দিকে। ইউনুস রহমানের অধরের অমায়িক হাসিটি ক্রমেই বিস্তৃতি লাভ করল। অ্যাক্সিডেন্টের কারণে এমন ক্ষতচিহ্ন হওয়া সম্ভব নয়। আসমানের নয়নে কিঞ্চিৎ বিস্ময় ফুটে উঠল। নিজের বাটিতে চামচ নাড়তে থাকলো আনমনে। মুখ তুলতে অস্বস্তি হচ্ছে। ইউনুস অবশ্য প্রশান্ত রয়েছেন। তার অভিব্যক্তিতে কোনো প্রকার খেদ প্রকাশ পেল না, যেন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। রোজা নিজের বৈশিষ্ট্য কোথা থেকে অর্জন করেছে তা অনুধাবনে বেগ পেল না আসমান। আমি জানি, আমার চড়ুই আমাকে যা বলে তার অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। উভয়ের সংমিশ্রণে সে আমার জন্য কল্পনার স্বর্গ তৈরি করে। এক চামচ সালাদ মুখে তুলে নিঃশব্দে বৃদ্ধের কথা শুনে যেতে থাকলো সে। বয়স এবং অসুস্থতায় দুর্বল শরীর কিছুটা কাঁপছে। নাকে সংযুক্ত নাসাল ক্যানোলা অবশ্য তার কথাবার্তা কিংবা অন্য কাজে বাধা সৃষ্টি করছে না। চুলহীন চকচকে মাথার চামড়াও কিছুটা কুঁচকে এসেছে। চোখের দুই পাশে পড়েছে কালির স্তর। বছর চারেক আগে অসুস্থ হয়ে পড়েছিলাম। কোনো হাসপাতালেই সেই অসুখ ধরতে পারল না। নিজেদের জমি জমা খুইয়ে গিয়েছিলাম ইন্ডিয়ার মাদ্রাজ পর্যন্ত। সেখানে অপারেশন করা হলো এক টিউমারের। পাকস্থলীর পাশে ঘাঁটি গেড়ে বসেছিল। হলাম সুস্থ, ফিরলাম দেশে। ততক্ষণে সম্বল বলতে যা ছিল সব শেষ। আপেলের জুসের গ্লাসে চুমুক দিতেই হাত কাঁপা বেড়ে গেল। আসমান উঠে দাঁড়িয়ে ধরল গ্লাস, খাইয়ে দিল সন্তর্পণে। তারপর চেয়ার টেনে বসে পড়ল তার পাশেই। বাটি টেনে নিল নিজের হাতে। ইউনুস রহমান হাসলেন, বড্ড মাধুর্যপূর্ণ এক হাসি। ভেবেছিলাম নাতনিকে নিয়ে নতুন করে সব শুরু করব। একটু একটু করে গড়ে তুলব যৎসামান্য যতটুকু ছিল। কিন্তু তার হলো কই। কপাল পোড়া আমার চড়ুই। এত ঝাঁকি ঝামেলার মাঝেও ঠিকই পড়াশোনা ঠিক রেখেছিল, যদিও কাঙ্ক্ষিত ফলাফল থেকে কমই পায়। আইসিটি আর বায়োলজির A+টা মিস যায়। তাতে অবশ্য তার বুয়েটে পড়ার স্বপ্নে খুব বেশি বাধা আসেনি। কিন্তু পুরনো অসুস্থতা ফিরে এলো নতুন রূপে। এবার শুধুমাত্র টিউমার নয়, ভয়াবহ স্টোমাক ক্যান্সার। তাচ্ছিল্যের কর্কশ হাসি হেসে নিজের হাত নাড়ালেন তিনি। আসমান মুখে খাবার তুলে দিতেই ধীরে সুস্থে সময় নিয়ে চিবোলেন। পড়াশোনায় উচ্ছন্নে যায় এই আমি অভাগার পিছনে খাটতে খাটতে। জলের মতো টাকা এসেছে বাবার ইন্স্যুরেন্স পলিসি, মায়ের বাড়ির লোকেদের কাছে থাকা গয়না, একটিমাত্র বাকি থাকা সম্বল পুকুরটি বিক্রি করে। হয়নি তাতেও। এরপরে টাকা কোথা থেকে এসেছে আমি জানি না, কোনোদিন জিজ্ঞেস করিনি। নিজেকে অপরাধী মনে হতো। কি হয়, আমার মতন এক বুড়োকে মরতে রেখে দিলে? নিজের ছেলেই যাকে দেখেনি নাতনি হয়ে কতটুকু দেখবে। আসমান নীরব। আরেক চামচ খাবার তুলে দিল বৃদ্ধের মুখে। শেষে বুঝেছি টাকাগুলো তুমিই দিয়েছ। আমি জানি না তোমাদের সম্পর্ক নিয়ে আমাকে বলা কথাগুলোর কতটুকু সত্য, কিন্তু প্রথমবারের মতন জীবনে একটু হলেও ভালো থাকতে দেখেছি আমার চড়ুইকে। বাবা মা গত হয়েছে, আপন চাচাও পর হয়েছে।
অসুস্থ বৃদ্ধ দাদু। কি আছে ওর জীবনে? কিছুই নেই। তবু আমাকে এখানে নিয়ে এসে যতটা খুশি সে হয়েছে, সেই খুশি হয়তো কোটি টাকা খরচ করেও কোনোদিন পাওয়া সম্ভব নয়। আমাকে নির্লজ্জ মনে করতে পারো, নাতনি জামাইয়ের টাকায় ফুর্তি করে বেড়াচ্ছি যেখানে আপন ছেলের ঘর করতে পারিনি। তবুও অসহায় মানুষ তো। জীবনের একটা মাত্র সম্বল চড়ুইটার জন্য বড্ড মন আনচান করে। আত্মহত্যা মহাপাপ, না হলে সেই কবেই নিজেকে শেষ করে। প্লিজ, আপনি আর কথা বলবেন না, পানি খান। গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল আসমান। চুপ চুপ করে সম্পূর্ণ গ্লাস নিঃশেষ করলেন ইউনুস। কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে জানালেন, তোমাকে আমি এসব বলেছি তা আবার চড়ুইকে বলো না যেন। আমি ওর কাছে সেই লক্ষ্মী বোকা ছেলেটি হয়েই থাকতে চাই, যাকে যা বোঝানো হয় তাই নিঃশব্দে বিশ্বাস করে নেয়। সরাসরি আসমানের দৃষ্টিতে নজর মেলালেন ইউনুস। একটি হাত বাড়িয়ে দিলেন। চেহারার কদর্যতা তাকে বিরত রাখল না। নিজের হাতটি দিয়ে আলতোভাবে স্পর্শ করলেন আসমানের হাত। ইতস্তত করলেও সরিয়ে নিল না আসমান, চেয়ে থাকল নির্বিকার হয়ে। আমি আর কতদিনই বা খোদার কাছে প্রতিদিন যে হারে নিজের মরহুমা স্ত্রী আর সন্তান উভয়ের সঙ্গে মিলনের কামনা করি, তাতে হয়তো খুব দেরি নেই এই ইহজগতের মায়া ত্যাগ করার। তার আগে তোমাকে একটা অনুরোধ করে যাই। কেমন? ক্ষমতায় কোনোদিন সম্ভব হলে এই বৃদ্ধ মানুষটির আর্জি রেখো। কি অনুরোধ? প্রশ্নটি হৃদয়ে উত্থাপিত হলেও মুখ ফুটে করল না আসমান। ইউনুস রহমানের হাত তার বাহু টপকে কপালে ঠেকল। আলতো করে মাথায় স্নেহের পরশ বুলিয়ে বিড়বিড় করলেন, আমার চড়ুইকে সুখ দিও, একটুখানি সুখ। অফিস রুমটি খুব বেশি বড় নয়। একটি সোফা সেট, টেবিল, জোড়া দুয়েক চেয়ার এবং টেবিলের উপর ল্যাপটপ। সব কিছুই পরিপাটি করে সাজানো হওয়ায় পরিবেশটা ভালোই লাগছে। টেবিলের অপর দিকে চেয়ারে শিরদাঁড়া টান টান করে বসে আছে রোজা। তার বিপরীতে ভারী ফ্রেমের চশমা পরিহিত এক মধ্যবয়স্ক ভদ্রলোক। তার পিছনে চেয়ারে কালো অক্ষরে লেখা ফাউন্টেন পেন। একটা অনলাইন বেসড এন্টারটেনমেন্ট পত্রিকা, বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে প্রকাশিত হওয়ার বেশ চাহিদা রয়েছে দেশ জুড়ে। বিদেশে এখনও অতটা দাপট বিস্তার হয়নি। প্রতি মাসে অবশ্য একটা করে প্রিন্ট আউট ম্যাগাজিন বের হয়। কিশোর এবং তরুণদের মাঝে তার চাহিদা বলতে গেলে ব্যাপক। সামান্য এইচএসসি পাশের সার্টিফিকেট দিয়ে কি করা যাবে ভাবতে ভাবতে রোজা যখন হতাশ, তখন অনেকটা শখের বশেই এই পত্রিকায় প্রচারিত একটা বিজ্ঞাপন থেকে নিজের লেখা ইমেল করে সে। আজ প্রায় 2 মাস পর তার ডাক পড়েছে। সামনে বসে থাকা মানুষটি এই পত্রিকার সম্পাদক, জ্যাক হেনরি। নামে পুরোদস্তুর ব্রিটিশ শোনালেও আদতে বাঙালি তিনি, খ্রিস্টান ধর্মাবলম্বী। নিজের চশমার লেন্সের ভেতর দিয়ে একটা কাগজের দিকে চেয়ে আছেন একদৃষ্টে। রোজার সামনে রাখা কফির মগ তেতো হওয়ায় মুখে রুচবে বলে মনে হয় না, কিন্তু পান না করলে অভদ্রতা হবে বলে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে রোজা। রোজা, কিছু মনে করো না, আমার ছোট বলে তুমি করেই বলছি। জি, অবশ্যই স্যার। সত্যি বলতে তোমার লেখা আমার এডিটিং টিমের ভালো লেগেছে, আমার নিজেরও। তোমাকে আমি আমাদের অনলাইন ডিপার্টমেন্টের একজন লেখিকা হিসেবে নিযুক্ত করতে ইচ্ছুক। ঢোক গিলল রোজা। জ্যাক না থেমে বলে গেলেন, খুব বেশি প্রয়োজন না হলে অফিসে আসার দরকার নেই, শুধুমাত্র ইমেইলে লেখা পাঠিয়ে দিলেই চলবে। এডিটর কর্তৃক অনুমোদিত হলে পাবলিশ করা হবে। প্রতি সপ্তাহে একটি করে লেখা জমা দিতে হবে। ভূতের গল্প, প্রেমের গল্প, ফ্যান্টাসি গল্প, কাল্পনিক কিংবা বাস্তব। সাপ্তাহিক এডিশনে তা যুক্ত হবে।
পাঠক সাড়া পেলে মাসিক প্রিন্টে প্রকাশিত হবে। স্যালারি ন্যূনতম 5,000। শুরুতে এটাই পাবে, তারপর তোমার লেখার চাহিদা অনুসারে স্যালারির পরিমাণ বাড়তে পারে। নিজের মতন কাজ করবে, অফিসের ঝামেলা নেই। শুধুমাত্র প্রতি সপ্তাহে লেখা পাঠালেই চলবে। এর বেশি কিছু আশা করলে তোমার পরের জনকে ভেতরে ডাকা হবে। না না স্যার, আমি পারবো। রোজা জবাব দিতেই জ্যাক একটা ফাইল এবং কলম ঠেলে দিলেন। ওকে, দেন সাইন কন্ট্রাক্ট। এক পাতার সম্পূর্ণ পৃষ্ঠা পড়ে সাইন করে দিল রোজা। কিছু না করার থেকে 5,000 টাকা মাসিক ইনকামও বা কম কিসের? কোনো টিউশনের কাছে আপাতত করতে পারবে না। সিটি ইউফোরিয়া থেকে ঘন ঘন বাইরে বের হওয়া যেমন সন্দেহজনক, তেমনই ঝুঁকিপূর্ণ। তাছাড়া নিজের মাঝে কেমন একটা দৃঢ়তাও জেগে উঠেছে তার হঠাৎ করেই। নিজের কিছু করা প্রয়োজন, ভালো পথে। দাদুকে দেখাশোনার দায়িত্ব নেই বলে কি হাত গুটিয়ে বসে থাকবে? ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। আজ যে রাজা, কাল সে ফকির। দ্রুতই পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগালো নিহাত। নিজের হুডি টুপি মাথায় তুলে চোখে সানগ্লাস দিয়ে আবারও বলল, কি ঠাডা পড়া গরম। এর মধ্যে এক ফুলটুসির জন্য সেলিব্রিটি সাজে সেজে ঘুরতে হচ্ছে। বললাম তো, বেতন পেলে তোমাকে একটা চকোবার আইসক্রিম খাওয়াবো। ইস, চাকরি হয়ে গেছে নাকি? এত দেমাক এখনই? রোজা পেছন ফিরে কিছুটা হাসল। নিহাদের বাইকের উপর থেকে হেলমেট তুলে নিজের মাথায় পরে নিল। বাইকের চেহারা পাল্টেছে, সঙ্গে মডেলও। বাইকে উঠতে উঠতে নিহাদ বলল, আসমান ভাইয়ের পাতানো বইয়ের এত চাকরির শখ কেন হলো হঠাৎ? ঝগড়া হয়েছে নিশ্চিত। থমকে গেল রোজা, আনমনে ঢোক গিলল। বাইকের পেছনে চেপে বসে নিহাদের কাঁধে থাবা দিয়ে আদেশ করল, চুপ, বড্ড বেশি কথা বলো তুমি নিহাদ। খাই আমি সুজি, কিন্তু একটু হলেও বুঝি তুমি আর আসমান ভাই একে অপরের সাথে গোসা করেছ। তা তোমাদের মুখ দেখলেই বোঝা যায়। না হলে আজকে নিজের সাথে আমাকে কেন আনলে? আমার হাতের চর খেতে না চাইলে এক্ষুনি চলো নিহাদ। ওটা আমি মার্বেলে ফিরে এমনিতেও খাবো। পাতানো বইয়ের বডিগার্ডগিরি করার অভিযোগে বদ্দা আমাকে দেয়ালে উল্টো টাঙিয়ে না রাখলেই হয়। বাইকে চেপে বসে ইঞ্জিন চালু করল নিহাদ। দীর্ঘশ্বাস গোপন করে তাকে আঁকড়ে ধরল রোজা। জানালো না পাতানো বউ শব্দটা তাকে কতটা আঘাত করছে। সিটি ইউফোরিয়ার কাছাকাছি পৌঁছতেই একজন লোককে নজরে পড়ল সড়কের পাশে। হাত নাড়ছেন থামার উদ্দেশ্যে। পাশে একটা গাড়ি দাঁড় করানো। মডেল চেনার আগেই বাইক থামালো নিহাদ। কি ব্যাপার স্যার, গাড়ি নষ্ট? লিফট দরকার? দেখছেন না বান্ধবী নিয়ে যাচ্ছি পিছনে। মাঝখানে কাবাবের হাড্ডি হওয়ার খুব শখ, তাই না? লোকটি হাসল। রোজা আনমনে তার অব্যয়ে দৃষ্টি বোলালো। বয়স আন্দাজ করা কিছুটা কঠিন। সুঠাম শারীরিক অব্যয়। কালো শার্ট ইন করা ফর্মাল প্যান্টে, তাতে স্বর্ণালী বাকলের বেল্ট। আধপাকা চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। ঠোঁটের উপর ঘন গোঁফ। দৃষ্টি উপচানো অদ্ভুত এক মায়া। ও ইয়াংম্যান, কি আর বলি লজ্জার কথা। ছেলে মেয়েকে সারপ্রাইজ দিতে না জানিয়েই চলে এসেছি ইতালি থেকে। একেবারে তীরে এসে তরি ডোবার মতন গাড়িটা গেল বিগড়ে। তোমাদের দেখে মনে হলো সিটি ইউফোরিয়ায় যাচ্ছ। মার্বেল ভবনের সামনে নামিয়ে দেওয়া সম্ভব হবে নাকি ইয়াংম্যান? এই যে বেহায়ার মতন কাজটা করলেন। দেখছেন বাইকের সিট বরাদ্দ, এরপরও। ঠাস করে নিহাদের কাঁধে চাপড় লাগালো রোজা। পিছনে সরে মাঝখানে জায়গা করে বলল, আঙ্কেল আসুন আপনি, সিট যথেষ্ট বড়। আশা করি এইটুকু রাস্তা হেলমেটের সমস্যা হবে না। আমরাও মার্বেলের বাসিন্দা, আসুন। থ্যাংক ইউ মামুনি। লোকটির কণ্ঠস্বরের আদুরে অনুভবে না চাইতেও হাসল রোজা।
তিনি ফোনে কাউকে গাড়ি সম্পর্কিত কোনো নির্দেশনা প্রদান করে চেপে বসলেন নিহাদ আর রোজার মাঝে। আঙ্কেল, ঠেলবেন না আমাকে। শেষে বাইকার উল্টে পড়লে কিন্তু বাইক আপনাদের পরকালের দুনিয়ায় ছুটিয়ে নিয়ে যাবে। হা হা, খুব মজার মানুষ তো তুমি। ইঞ্জিনের হুঙ্কারে তার কণ্ঠস্বর চাপা পড়ে গেল। সিটি ইউফোরিয়ার গেট পেরোনোর সময় গার্ডের কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হলো না। উল্টো সালাম দিয়ে স্যালুট ঠুকল গার্ডের দল। তাতে রিয়ার ভিউ মিররে পিছনে চেয়ে নিহাদ প্রশ্ন ছুড়ল, আপনি গভীর জলের ফিশ নাকি আঙ্কেল? মানুষজন সালাম দিয়ে আবার স্যালুটও ঠুকে। সিটি ইউফোরিয়ার শেয়ার হোল্ডার। তার কথাটি নিহাদের কানে গেল না। পেছন থেকে শুধু রোজাই শুনল। কিছুক্ষণের মধ্যেই মার্বেল ভবনের সামনে এসে থেমে গেল বাইক। চটজলদি ভেতর থেকে নামলো একে একে সকলে। তোমাদের আবারও থ্যাংক ইউ ইয়াংম্যান, বিশেষ করে তোমাকে মামুনি, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। রোজা কিছুটা লজ্জা পেল। না আঙ্কেল, প্রয়োজনে মানুষকে সাহায্য করাই মানুষের কর্তব্য। তার কথায় ছেদ তুলে নিহাদ জিজ্ঞাসা করল, আপনি কোন ফ্ল্যাটের মাল? নিহাদের প্রশ্ন শেষ হতেই ঘটনাটি ঘটল। ভবনের গ্রাউন্ড ফ্লোরে লিফটের দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো আসমানের অব্যয়। ধবধবে সাদা টি শার্ট এবং কালো ব্যাগি জিন্স পরিধানে তার। ফিঙ্গারলেস গ্লাভসের একটা হাতে হাত ঢোকাতে ঢোকাতে এগিয়ে আসছে। চোখ তুলে সহসাই নিজের পথে থমকে গেল সে। নিহাদ এবং রোজা ওদের দেখে নয়, বরং মাই সান। দরাজ কণ্ঠে উচ্চারণ করে দুই বাহু মেলে এগিয়ে গেলেন ভদ্রলোক। মুহূর্তের মাঝেই আসমানকে নিজের বাহু ডোরে আলিঙ্গন করে নিলেন। পিঠ চাপড়ে দিয়ে বললেন, কেমন লাগলো সারপ্রাইজ? একে অপরের দিকে চাওয়াচাই করল নিহাদ এবং রোজা, উভয়েই দ্বিধান্বিত। পুনরায় দৃশ্যপটে ফিরতেই আসমানের কৃষ্ণগহ্বরের সঙ্গে মোকাবেলা হলো রোজার। অনুভব করল অদ্ভুত এক চাপ জেঁকে বসেছে তার অন্তর জুড়ে।